ভারত এই কাজটা করতেছে মূলত উস্কানি, কিন্তু এই উস্কানিগুলি কিন্তু আমাদের দেশপ্রেম জোগানোর জন্য, জাতীয় ঐক্যের জন্য একটা হাতিয়ার। আপনি দেখছেন ভিডিও ফুটেজ দেখছেন হয়তো, বিডিআর এর সৈনিক। আমি কিন্তু আজ থেকে বেশ আগে থেকে বিডিআর বলি। বিডিআর সৈনিক পজিশন নিয়ে আছে, পাশে একটা ছেলে দা নিয়ে পাশে সহযোগী হিসাবে আছে। একজন কৃষক দা নিয়ে বসেছিলেন, কাস্তে নিয়ে এটা বসেছিলেন। আমাদের শক্তি। আমি আমার নিজের জায়গায় আছি, আমি নিজের জায়গায় এক বন্ধু ছাড় দিব না, এটাই আমাদের শক্তি। আর এই জুলাই আগস্টের চেতনার বহিঃপ্রকাশ এর আগেও ছিল, বাট এখন আমরা বুঝে গেছি ভারত আমাদের বন্ধু না, ভারতের জঙ্গি রাষ্ট্র, এবং এটা যে একটা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, এটা আমি আর কি বলবো ভাই। ভারত আর আমরা বাংলাদেশের সীমান্ত, এটা কিন্তু স্বীকৃত সীমান্ত। ইচ্ছা করলেই কেউ যেখানে সেখানে সীমান্ত কোনো কিছু পরিবর্তন করতে পারে না। যে সীমান্তগুলি সমস্যা ছিল ছিটমহল, সেটা সমাধান করছে। বাট আমরা এপার ওপারে বাংলার লোক, সীমান্ত এলাকার লোক খুব আপনজন। দেখা যাবে যে আপনি আপনার ওই 47 ভাগের আগে খোঁজ করেন, আপন আত্মীয় স্বজন, ইভেন তার কাটা বেড়ার আগে এপার ওপারে যা আশা করতো, বিবাহ অনুষ্ঠান সবকিছু হইতো। তার কাটার পরে এটা কমে গেছে। বাট আমাদের এমনও ঘটনা আছে, 14 গ্রাম সিলেট এলাকায় কারো পাকঘর পড়ে গেছে ওই পারে, আপনি দেখবেন ইউটিউবে আছে, কারো পাকঘর ওই ঘরে পড়ে গেছে, কাছারি ঘর ওই পারে পড়ে গেছে, মূল ঘর এই পারে। এরকম ভাগাভাগিটা আসলে ওরকম হয় নাই। আর সীমান্ত যে সৃষ্টি ভারত করতেছে, নিয়ম হলো 150 গজ 300 গজ থাকবে নো ম্যানস ল্যান্ড। এখন আমাদের পাশে আমরা সীমান্ত চাই নাই, দরকার মনে করি না। ভারত মনে করছে তার সীমান্ত দরকার, তার কাটা বেড়া দরকার, ভারত সেই তার কাটা বেড়া দিছে, আমরা কিন্তু দেই নেই। সুতরাং ভারত নিজের থেকে অনেক জায়গা হারাতে হয়েছে। আর ওই জায়গায় চাষাবাদ করা যায়, কিন্তু কোন রকম আপনি স্থায়ী বা কনস্ট্রাকশন কিছু করতে পারবেন না। এটাই হলো দুই পক্ষের সমঝোতা। ভারতের কাজটা করতেছে মূলত উস্কানি, কিন্তু এই উস্কানিগুলি কিন্তু আমাদের দেশপ্রেম জোগানোর জন্য, জাতীয় ঐক্যের জন্য একটা হাতিয়ার। আপনি দেখছেন ভিডিও ফুটেজ দেখছেন হয়তো, বিডিআর এর সৈনিক। আমি কিন্তু আজ থেকে বেশ আগে থেকে বিডিআর বলি। বিডিআর সৈনিক পজিশন নিয়ে আছে, পাশে একটা ছেলে দা নিয়ে পাশে সহযোগী হিসাবে আছে। একজন কৃষক দা নিয়ে বসেছিলেন, কাস্তে নিয়ে এটা বসেছিলেন। আমাদের শক্তি। আমি আমার নিজের জায়গায় আছি, আমি নিজের জায়গায় এক বন্ধু ছাড় দিব না, এটাই আমাদের শক্তি। আর এই জুলাই আগস্টের চেতনার বহিঃপ্রকাশ এর আগেও ছিল, বাট এখন আমরা বুঝে গেছি ভারত আমাদের বন্ধু না। আমি মনে করি ভারত এগুলি করতেছে খালি খালি আসলে কারণ ছাড়া। দিল্লির বুদ্ধিতে এগুলি হচ্ছে, দিল্লির বুদ্ধিতে হওয়ার জন্য হয়েছে কি, তৃণমূলের সমস্যাটা বুঝতে পারতেছেন না। দিল্লির বুদ্ধির জন্য মনে করেন এই দোবেল ঢাকায় আসতো সরাসরি, তথাকথিত শেখ হাসিনার সাথে কথা বলতেন, কিন্তু মানুষের মাইন্ড পাইলস বুঝতে পারেন নাই, যার জন্য বিপ্লবে এমন পরাজয় হয়েছে ইতিহাসে বিরল। তো একইভাবে যে কাজগুলি ভারত করতেছে তার জন্য ক্ষতিকর। এতে আমাদের যুব সমাজ থেকে শুরু করে গ্রামের বাসা সবাই আমরা স্বয়ংসম্পূর্ণ বা ঐক্যবদ্ধ। যার দেখবেন আপনি রৌমারির ঘটনা, সীমান্তের লোকজনই আমাদের সাহায্য করে। 71-এ তাই হয়েছে, সীমান্তের সব লোকে দেখবেন দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা সীমান্তের। আর যে কথা বললেন স্থানীয়রা দেশীয় অস্ত্র, গোলা বারুদ, আসলে এটা কিন্তু সরকারের ব্যাপার। সরকার যদি চায় সীমান্ত বিএসএফ বিডিআর এর পাশাপাশি আরো সুরক্ষিত করবে, ইচ্ছা করলে সে আমাদের কিছু অস্ত্র লাইসেন্স দিতে পারে। আমি 84-তে কমিশন হিল ট্রাক্সে, আমি 92-94 পর্যন্ত দেখছি। আমাদের এই চাক ভাই জানবেন যে যারা সংখ্যালঘু শান্তিপ্রিয় জাতি, আমি শব্দটা বলি চাকমা মারমা ব্যতীত, সংক্ষেপ মারমা বোম, এদেরকে আমরা অস্ত্র লাইসেন্স দিতাম এবং অস্ত্র ব্যবহার করতে দিতাম। সম্পূর্ণ পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা দেওয়া সম্ভব না, তারা নিজেদের পালায় অস্ত্র রাখতো। যে আমাদের যেটাকে বলে আপনার ছোট ছোট জাতি, যেমন আপনি মনে করেন মারমাদের মধ্যেও আছে, তারপরে মনে করেন আপনার মিজু সম্প্রদায়ের মধ্যে যেগুলি আছে, লুসাই বোম পাংখু, এদেরকে অনেক অস্ত্র দেওয়া আছে।
তাদের নিরাপত্তার জন্য। আর তাদের নিরাপত্তার জন্য দেখা যেত শান্তি বাহিনী ওই এলাকায় যাইতো না। তো আমাদের তখন ওই সীমান্ত এলাকায় শান্তি বাহিনী নাই, বাট বিএসএফ অধিষ্ঠিত বা অনুপ্রেরণা যোগায় সেরকম উচ্ছৃঙ্খল কিছু জনতা আছে। তো সরকার চাইলে ওখানে অস্ত্র দিতে পারে, লাইসেন্স। পাকিস্তানও দেখবেন আছে, লাইসেন্স, অবাধে লাইসেন্স দেওয়া হয়। আমার দেশে একটু ভিন্নতর। দেখেন এই বর্তমান সময়ে 1500 অস্ত্র কিন্তু নাই, হারাই গেছে। আমার লাইসেন্স আছে, আমাকে বলা হয়েছে অস্ত্র থানা জমা দিতে। তা আমি তো আরো যেমনি, তা আমি কি সরকারের কথা শুনবো না নিজে যান বাঁচাবো? আমি মারা গেলে কি আমার সরকার কোনো ক্ষতিপূরণ দেবে বা কোনো চুক্তি আছে? কিছু মানে বাস্তব মুখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সীমান্ত এলাকায় যেসব জায়গায় এই ধরনের গন্ডগোল ঘটে, স্থানীয় জনগোষ্ঠীকে অস্ত্র দিয়া দেশের স্বার্থে সাহায্য করা উচিত। দেখবেন যে বিএসএফ কোনো গুলিও ছুড়বে না, একদম সোজা হয়ে যাবে। আর যে জিনিসগুলি বিএসএফ করছে আপনি বললেন, এতে আমাদের সুবিধা হয়েছে। দেখেন আমাদের সীমান্তে কোথাও দেখাইতে পারেন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী সরকারের সময় কিছু ঘটনা ঘটতে পারে, বিএসএফ কোন আমাদের বিডিআর উপরে কোনো সাফল্য আসে নাই, আমাদেরই সাফল্য বরাবর ছিল। আপনি দেখেন 3 দিন 4 দিন তার পিছু হতে বাধ্য, কিছু করার নাই। এবং প্রয়োজনে আমরা শক্তি প্রয়োগ করবে সরকার, আমার বিডিআরই করবে, কোনো অনুমতির দরকার নাই, লেখা আছে নিয়ম কানুন, আমার জনগণই দেখবেন কাজ করে দিবে। আর যদি আমার ব্যক্তিগত মতামত নেন, আমি মনে করি নো মোর বারবার। আমি বারবারে বিশ্বাসী না। সীমান্ত থাকবে খোলা। মহান আল্লাহ আমার জমিন দিয়েছেন, চাষাবাদ করে খাওয়ার জন্য, আমি খাবো দাবো, কোনো অসুবিধা নাই। আমরা মিলেমিশে থাকবো। সীমান্ত কেন? আমি কি চিড়িয়াখানা জন্তু বাংলাদেশের লোকরা যে ভারত সীমান্ত দিয়ে আমি আটকায় রাখবে? আমি এই বিশ্বাসী না। এটা আগেও ছিল না, ভবিষ্যতে থাকা উচিত না। যা সীমান্ত আছে আমি মনে করি সব পিলারগুলি উঠে ফেলা উচিত, তারগুলি উঠায় নিয়ে ভাঙারি দোকানে বিক্রি করে দেওয়া উচিত। বাংলাদেশ এটা সম্ভব করতে পারে। আমার এই তার কাটা বেড়ার বিশ্বাসী আমি না। আমরা থাকবো সৌজন্য সম্পর্ক, ভালোবাসা সম্পর্ক, এইভাবে। আমি আর যতদিন সীমান্ত সরকারের সিদ্ধান্ত, এটা আমাদের লাভ। ওই 150 মিটার আমরাই মোটামুটি নিয়ন্ত্রণে, আমাদের জনগণ চাষাবাদ করে, ঘোরাফেরা করে, ওদের একটু সমস্যা। তা আমি মনে করি ভাই এটা কোনো সমস্যা না। টুকটাক যুদ্ধ হলে, টুকটাক গোলাগুলি হলে আমাদের ঐক্যটা বাড়ে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। সীমান্তে সুনামগঞ্জে একজন হত্যা করেছেন ভারতীয় বিএসএফ, বাংলাদেশিকে গুলি করে। যখন বর্তমান সরকারের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার জন্য আলোচনা করতেছে, বাংলাদেশের বিজিবি অনেকটাই আগের চাইতে শক্তিশালী অবস্থা প্রদর্শন করতেছে, তারপরও সীমান্ত হত্যা থেমে নেই। এখান থেকে আসলে কোন উত্তরণের কোন পথ রয়েছে কিনা যে বিএসএফ এখনো বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করতেছে? আচ্ছা, এখানে তো আসলে দুই পক্ষেরই সমস্যা আছে। হত্যা করা হয়েছে সুনামগঞ্জে। আমরা কিন্তু করতে পারি, এটা মানুষের কাজ না, সভ্য জাতির কাজ না। সভ্য মানে আমরা যে মুসলমান ধর্ম ধারণ করি বা আমাদের অন্য ছোট জনগণ আছে যারা পার্বত্য চট্টগ্রামের, সবাই আমরা এই ধর্মে বিশ্বাসী। মানুষ মারা এটা কোনো ধর্মে বলে না, কোনো কালচারে বলে না। ভারতের জঙ্গি রাষ্ট্র এবং এটা যে একটা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, এটা আমি আর কি বলবো। তবে আমি মনে করি সীমান্তের যে রেঞ্জের মধ্যে অন্যায়ভাবে যাওয়া ঠিক না। আপনি কেন যাবেন সীমান্ত ওই জায়গাটায়? কেন সুযোগ দেবেন গুলি করার? আমি আমার অপরাধ বলতেছি না, আমাদের লোকরা একটু দুষ্ট প্রকৃতির হয়, অনেক সময় লেনদেন চলে। আমি তো বললাম আপনার এপার ওপারে জনগণ একে অপরের পরিচিত। বিএসএফ চাঁদা নেয়, গরু নিয়ে আনা করার সময় কেউ চুরি করে আনে না, টাকা দিয়ে আনে। কারণ ওই পারের লোকটার বহু পরিচিত, সে দাদার আমলের বা বাবার আমলের পরিচিত। বিএসএফ যখন বকরা পায় না, মানে ঘুষ পায় না, তখন এই অপকর্মটা করে। এবং এই তার কাটা বেড়া হওয়ার জন্য এটা সুযোগ বেশি হয়েছে ভাই। মানে আগে তো খোলা সীমান্ত ছিল, টাকা দিতে গরু নিয়ে আসতো, এবং তার কাটা হওয়াতে জিনিসটা ক্যানালাইজ হয়ে গেছে যে গরুটা এখান দিয়ে পার করতে হবে। তা আমার মনে হয় এটা আসলে সমাধান। ওই যে বললাম না, নো মোর বারবার থাকবে না, সব সমাধান হয়ে যাবে। বারবার থাকবে না কিছু বলতে হবে না, ইশারা দিলেই আমাদের জনগণ বারবার সব উঠে নিয়ে চলে আসবে। ভদ্রভাবে আমরা আমাদের জনগণ বলতেছে, তারপর দেখবেন তারপরও কি তার কাটা বেড়া কাটা হচ্ছে না। জনগণের কাজ বাঁচতে হবে। ওই পারে হিন্দু, মানে ওই পারে জনগণ তো তার সম্পদ বিক্রি করতে হবে। আমরা খাই এইসব সম্পদ, তারা তো খাচ্ছে না। আমাদের চাহিদা আছে, ওদের চাহিদা নাই।
তবে আমি মনে করি ভাই, এক কথাই বললাম, সীমান্তে বারবার থাকার দরকার নেই। কেন থাকবে বারবার? আমরা তো চিড়িয়াখানা জন্তু না, আমরা স্বাধীন দেশের নাগরিক। এই পৃথিবীতে আমরা স্বাধীন, মূল্যবৃদ্ধির উপরে থাকবো। ধন্যবাদ ভাই।